এখনো পর্যন্ত এই যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ভর্তি এখনো আটকে রয়েছে, এবং এই নিয়ে গতকাল এসএফআই যখন বিকাশ ভবন অভিযান করা একেবারে টেনে হিচড়ে তাদেরকে যেভাবে অত্যাচার করা হলো, কি বলবেন? যাদবপুরে তো এখনো আর্টস এবং যে সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে এই বাকি ক্যালকাটা ইউনিভার্সিটি সহ অন্যান্য, আগে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক ছিল, এখন পরিযায়ী ছাত্রছাত্রী হচ্ছে, বাইরের রাজ্যে পড়তে চলে যাচ্ছে। এমন একটা উদ্ভট পরিস্থিতি তৈরি করেছে, এমবিবিএস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে জেনারেল কোর্স সব কিছুর পড়াশোনা বন্ধ, মানে গোটা শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দাও। সেই হীরক রাজার দেশেতে বলেছিল না, আজ থেকে পাঠশালা বন্ধ। পশ্চিমবাংলার অবস্থা হয়েছে একদম তাই। শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই, উচ্চশিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই। এসএফআই বিক্ষোভ করছে, তাকে পুলিশ গিয়ে লাথি মারছে। এ চলতে পারে পশ্চিমবাংলায়? ব্রাত্যবাবু এখন মুখ খুলবেন না? ব্রাত্যবাবু কাজের কাজ কি করলেন? মুখ্যমন্ত্রী কাজের কাজ কি করলেন? উত্তর দেবেন না? এটা ওবিসি এ, ওবিসি বি, এসব হজপজ সব মিলিয়ে যা করছে, একটা হজপজ গল্প করে দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎগুলো অন্ধকার করে ছেড়ে দিয়েছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, কি করুণ অবস্থা! পশ্চিমবাংলার বুকে যত বিএড কলেজ আছে, এই মুহূর্তে পশ্চিমবাংলার বিএড কলেজের অন্তত 25% আগের বছরের সিট এখনও খালি রয়েছে। টোটাল সিটের 25% খালি। তার কারণ কি? পশ্চিমবাংলা এসএসসি পরীক্ষা হয় না। ইঞ্জিনিয়ারিং, ওদিকে হচ্ছে আপনার প্যারামেডিক্যাল বলুন বা নার্সিং বলুন, যা খুশি, যে জেনপার মধ্যে দিয়ে, যে জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে দিয়ে যেখানে ভর্তি হবে, সে পরীক্ষাই নিচ্ছে না। জয়েন্ট এন্ট্রান্স এদিকে ইঞ্জিনিয়ার এখানে ফলাফল বের করছে না। চলতে পারে না এইভাবে। আজ যাই চলুক, একটা প্রশাসন চলতে পারে না। যাদবপুরে তো তারা তো ভর্তি প্রক্রিয়া করতে পারে, মডেল ওয়েলকাম করা উচিত, সেই মডেলকে ওয়েলকাম জানানো উচিত। সেটা সেই মডেলকে ওয়েলকাম জানিয়ে কেন ক্যালকাটা ইউনিভার্সিটি পাচ্ছে না? আমি আবার বলছি, এটা সামগ্রিকভাবে একটা উচ্চশিক্ষা দপ্তরের বিষয়, এটা কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটির বিষয় নয়। যাদবপুর ইউনিভার্সিটি করেছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এটা উচ্চশিক্ষা দপ্তরের কনসার্ন, উচ্চশিক্ষা দপ্তরের বিষয়। সেই উচ্চশিক্ষা দপ্তর যদি এখন ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকেন। একেবারে সুপ্রিম কোর্টে যে প্রায় 200টিরও বেশি রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হলো, এবং এই যে চাকরিহারা শিক্ষকরা তারা কোথাও গিয়ে আশাবাদী ছিলেন যে রিভিউ পিটিশনে হয়তো কোথাও গিয়ে কিছু হতে পারে। তবে একাধিক আইনজীবী আপনারা থেকে শুরু করে প্রত্যেকেই বলেছিলেন যে রিভিউ পিটিশনে কোনো লাভ হবে না, কার্যত সেটাই হলো। কি বলবেন? সেদিন যা বলেছিলাম আজকেও তাই বলবো। দেখুন, রিভিউ পিটিশনের মাধ্যমে আসলে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা ভাঁওতাবাজি করার চেষ্টা করেছিলেন, যেটা উনি করে থাকেন। যেটা করলে কাজের কাজ হতো, যে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা এবং তার নতুন ডকুমেন্টস নিয়ে আসা, তাহলে সেই রিভিউ পিটিশন কার্যকরী হতো। কিন্তু রিভিউটা কিসের ভিত্তিতে হবে? রিভিউর তো একটা ভিত্তি আছে, রিভিউটা কিসের ভিত্তিতে হবে? আমরা সেদিনকেও যে কথা বলেছিলাম, আমি সেদিনও যে কথা বলেছিলাম, আজকেও একই কথা বলছি। যদি রাজ্যের সরকার এমনকি ওই জাজমেন্টের পরেও যোগ্য অযোগ্য আমি আলাদা করলাম এবং এই ডকুমেন্টের ভিত্তিতে আলাদা করলাম, এই হচ্ছে সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট। রেকর্ডে এরর ছিল, সঙ্গে সঙ্গে রিভিউ পিটিশনের যা আউটকাম, সে ভালো আউটকামই হতো। কিন্তু আসলে রাজ্যের সরকার তো অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যদেরকে বলে দিল, এবং এই অযোগ্য যোগ্যদেরকে আলাদা করবার মতো জায়গাতে রাজ্য সরকার বা এসএসসি রাখলো না, সেই জন্যই অবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশনের নামে গালভরা গল্প দিয়েছিলেন, আজকে সেটা যে গল্প ছিল, ভাঁওতাবাজি ছিল, আবার প্রমাণিত। এবং এই চাকরিহারা শিক্ষক তারা কোথাও গিয়ে বলছেন যে এই বিচার ব্যবস্থাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। কি বলবেন, এটা কি তাদের ফ্রাস্ট্রেশন থেকে এই কথাগুলো বলছেন, নাকি এগুলো কি বলা যায় একটা বিচার ব্যবস্থার বিষয়ে? দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান যে কোনো বিষয়েতে ক্রিটিসাইজ করবার পারমিশন দিয়েছে। ভারতবর্ষের বুকে যে কোনো জিনিসই ক্রিটিসিজমের ঊর্ধ্বে কিছু নয়, বিচার ব্যবস্থাও নয়। কিন্তু যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়রা বলছেন, আমি তাদের কাছে একটাই কথা ঠান্ডা মাথায় আমি বিবেচনার জন্য বলবো, আদালত বিচার করে, আদালতের সামনে যা তথ্য আসে তার ভিত্তিতে। এই যে সুদীপ্ত দেবযানী দুজনে মিলে বেকসুর খালাস পেয়ে গেল 3টে মামলাতে, আদালত গিয়ে তদন্ত করে না। প্রসিকিউশন যা মামলা সাজায়, যা কেস থেকে ডকুমেন্টস উঠে আসে, তার ভিত্তিতে মামলা চলে। আদালত কখনো তদন্ত করে না, আদালতের কাজ তদন্ত করা নয়। তাহলে প্রশ্ন কোথায় করা উচিত?
যোগ্য অযোগ্য আলাদা হবে না। অযোগ্য আলাদা হওয়ার পরে তাদেরকে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার নতুন প্রকল্প আনবে, যা আবার পরবর্তীকালে হাইকোর্টে স্টে হয়ে যাবে, সেটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে দৌড়বে রাজ্য সরকার। এই সিচুয়েশনটা তৈরি হলো কেন? কেন শিক্ষক মশাইদেরকে আজকে আদালতে যেতে হলো? এটাই তো প্রাথমিক কথা। এতদিন তো যেতে হয়নি, কেন যেতে হলো? তাদেরকে ধরুন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। তা না করে শুধুমাত্র এই বিচার ব্যবস্থা হাহাকার করার, বিকাশবাবুর নাম ধরে হাহাকার করলে কোনো কাজের কাজ হবে না। এবং কোথাও গিয়ে আমরা যে বিষয়টা বললে তুমি, যেই সুদীপ্ত সেন এবং দেবযানী মুখার্জি 12 বছর পর ছাড়া পেয়ে গেল, কোথাও গিয়ে এই তদন্তকারী সংস্থাগুলো এত বছর ধরেও এত বড় একটা দুর্নীতি কেলেঙ্কারি, তার কোনো প্রমাণ সেই অর্থে দিতে পারলেন না। দেখো, দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে যে অমিত শাহ বলেছিলেন ভোটে জিতলে 90 দিনের মধ্যে বিচার করব। ফের বিচার হয়েছে, মানে সব মামলার এখনো হয়নি, অন্তত 3টে মামলায় হয়েছে। 3টে মামলাতেই বেকসুর খালাস পেয়ে গেছে। কথা খুব স্পষ্ট এবং কথা খুব পরিষ্কার। পশ্চিমবাংলার বুকে যতগুলো দুর্নীতির তদন্ত হয়েছে, যে দুর্নীতির তদন্তগুলোতে আসলে গোটা তৃণমূল দলটা উঠে যাওয়ার কথা ছিল, মানে মাথা উঠে যাওয়ার কথা ছিল, সেই তৃণমূল দলটা উঠে গেল না তো ছেড়ে দিন, তৃণমূল দলটা 3বার ক্ষমতায় রয়ে গেল। সুদীপ্ত দেবযানী ছাড়া পেয়ে গেল, পার্থ চ্যাটার্জি সিবিআই এর মামলাতে জামিন পেয়ে বসে আছে। ভোটের আগে বেরিয়ে আসবে, তৃণমূল চাইলে ভোটে কন্টেস্ট করাবে, তৃণমূল চাইলে ভোটে পার্থ চ্যাটার্জিকে কন্টেস্ট করাবে। মদন মিত্র করেননি। আজকে আপনি দেবযানী আর সুদীপ্তর নাম শুনে অবাক হচ্ছেন। মদন মিত্র জেল থেকে বেরিয়ে এসে কন্টেস্ট করে এখন আবার এমএলএ হয়ে গেছেন। কুণাল ঘোষ করেননি। জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে এসে এখন তিনি দুর্নীতি নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেন। তাহলে আমাদের প্রশ্ন খুব সোজা এবং খুব পরিষ্কার। যে সমস্ত বিজেপির নেতারা ঢাকঢোল পিটিয়ে বলার চেষ্টা করতেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আসলে বিজেপি মানে দুর্নীতির বিরুদ্ধে, আসলে বিজেপি মানে তৃণমূলের দুর্নীতি ধরে ধরে জেলে পড়বে, কিন্তু উল্টে আমরা দেখতে পাচ্ছি যা ছিল জেলের মধ্যে সব বেরিয়ে চলে এলো। বলতো ভাইপোকে অ্যারেস্ট করব, শুভেন্দু অধিকারী বলতেন না যে ভাইপোকে জেলে পুরবো, এখনো তো বলেন। ভাইপো ছেড়ে দিন, ভাইপোর কালীঘাটের কাকু সে বলেছিল আমার সাহেবকে কেউ গায়ে হাত দিতে পারবে না, সে জামিন পেয়ে বসে আছে। কালীঘাটের কাকু কতই না শো হয়েছে টেলিভিশনে, কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হচ্ছে, এবার মিলে যাবে, এই কালকেই ভাইপো জেলে চলে যাবে, হয়েছে তো। আমরাও তো বলেছি যে হ্যাঁ, তৃণমূল যা দুর্নীতি করেছে দলটা উঠে যাওয়ার কথা ছিল। তো তৃণমূলের ইউটিউবার সাংবাদিক যারা রয়েছে, এক ঢোক জল খেয়ে যা চেঁচাতো, নমস্কার বন্ধুগণ, জেনে রাখুন কালকেই ভাইপো জেলে যাচ্ছে, জ্যোতিষবিদ্যায় সব মানে একেবারে পারদর্শী ব্যক্তিরা। জিজ্ঞেস করুন না আজকে তাদেরকে, জিজ্ঞেস করুন। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ভুল বলে লক্ষ লক্ষ শুধু ভিউজ নিয়ে আর বিজেপি ভোট নিয়ে কি লাভ হলো, জিজ্ঞেস করুন তাদেরকে। একটা তদন্ত, একটা দুর্নীতির তদন্ত ঠিক করে করেছে, একটা, দুটো নয়, একটা। খালি বলতে বলুন, একটার কথা বলতে পারবে না। প্রত্যেকেই এখন জেলের বাইরে, স্বাভাবিক তো। অনুব্রত মণ্ডল জেলের বাইরে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলের বাইরে, পার্থ চ্যাটার্জির বান্ধবী ছিলেন অর্পিতা, সে জেলের বাইরে, আপনি কুন্তল জেলের বাইরে। সায়নী ঘোষকে একবার ডেকে পাঠালো, সায়নী ঘোষ এমপি হয়ে গেল, তারপর ডেকে পাঠিয়ে ফেমাস করে দিল। সায়নী ঘোষকে ডেকে পাঠালো, আদালতে মুখবন্ধ খামে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট থেকে আদালত জানিয়েছিল যে কয়েকজন অভিনেত্রীর নাম জড়িত আছে। একজন অভিনেত্রীকে আজ অব্দি আপনি দেখেছেন? কে অভিনেত্রী ছিল? সেই অভিনেত্রী কে ছিলেন ওই মানি লন্ডারিংয়ের মানি ট্রেলের মধ্যে? আজকে এসব আর শুনতে পান? আপনি আর আজকে শুনতে পান না। এখন শুধুমাত্র সারা দিন ধরে একটাই চলছে, হিন্দু মুসলিম। এই তো অবস্থা পশ্চিমবাংলাটাকে ডোবানোর জন্য মানে একসাথে রেস করছে বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী এখন এই যে 2-3 দিন আগেই তিনি যেটা বললেন যে সমশ্রী প্রকল্প আনবেন, 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে এনে তাদেরকে ভাতা দেবেন, কিন্তু কাজ দেওয়ার কথা নয়, তিনি ভাতা দেওয়ার কথা বললেন। যে পরিযায়ী শ্রমিকরা শ্রমিক বন্ধুরা যারা বাইরে গেছেন, তারা গতর খাটিয়ে কাজ করতে গেছেন, তৃণমূলের নেতাদের মতো লুটে খাওয়ার জন্য যাননি। বোঝাতে পারলাম? লুটে খাওয়ার জন্য যায়নি, গতর খাটিয়ে
কাজ করবার জন্য উনি গেছেন। তাহলে প্রশ্ন খুব পরিষ্কার, প্রথমত পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে কেন, আর দ্বিতীয়ত তাকে যখন আপনি রাজ্যে ফিরিয়ে আনবার ব্যবস্থা করছেন তাকে কাজের ব্যবস্থা করুন। 5,000 টাকায় কার মুখে ভাত তুলবে সে বন্ধু? আর এই 5,000 টাকার তো কাটমানি খাবে এলাকার তৃণমূল নেতা, তো কাটমানি খাবে, কেউ কাউকে মানছে না। আর কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যানকে মানে না, পঞ্চায়েতের প্রধান মেম্বার পঞ্চায়েতের প্রধানকে মানে না, সমিতির সদস্য যে হেড বসে আছে তাকে মানে না, জেলা পরিষদে এক, এমএলএর ক্ষেত্রে এক, এমপি, সব গোটা দল তো মানে যে যার মতো লুটে খাচ্ছে। তাহলে যে প্রকল্প আপনি করছেন, যে শ্রমিক বন্ধু বাইরে কাজ করতে গেল বুকে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে, যে পশ্চিমবাংলার বুকে কাজ নেই, নতুন শিল্প নেই, কলকারখানা নেই, অসংগঠিত ক্ষেত্রে কাজ করবার মতো জায়গাও যা রয়েছে তাও সংকুচিত হচ্ছে, সেই জায়গা মুখ্যমন্ত্রী কিছু করলেন না। মুখ্যমন্ত্রী বলে দিলেন, আসলে ওনার দায় শেষ, উনি বললেন 5,000 টাকা শ্রমশ্রী প্রকল্প। প্রথমে তো তিনি বললেন, প্রথমবার তিনি বলেছিলেন কি 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হোক, 100 দিনের কাজ দেওয়া হবে তাদেরকে, এখন বলছেন 100 দিনের কাজ তো সেই সময়তেও ছিল যখন এনারা বাইরে কাজটা করতে গেছেন। 100 দিনের কাজ দিয়ে আপনি এই বিশাল বেকারত্বের সমস্যার সমাধান করতে পারেন? কখনো সম্ভব নয় তো। তাই আমাদের কথা, আসলে রাজ্য সরকারের কোনো দূরদর্শিতা নেই বেকার কর্মঠ মানে যুবক যুবতীদের কাজ দেওয়ার পরিকল্পনার ক্ষেত্রে। এই যে মুখ্যমন্ত্রী একদিকে কাজ দিচ্ছেন না বা এখানে কর্মসংস্থান নেই, কিন্তু এই যে 45,000টা ক্লাবকে 1,10,000 করে অনুদান, এই টাকাটাতে যদি কাজ দেওয়া হতো তাহলে তো প্রচুর বেকার ছেলে মেয়ে তারা কাজ পেত আর একটা ভালো টাকার ইনকাম। দেখুন, যে কোনো কনস্ট্রাকটিভ কাজ করবার জন্য বুদ্ধি লাগে, দূরদর্শিতা লাগে এবং পারদর্শী হতে হয়। এই তিনটেই এই রাজ্য সরকারের নেই। এই রাজ্য সরকার কি করতে পারে? চটকদারি খেলামেলা উৎসব করতে পারে, একটা মন্দির দাঁড় করিয়ে দিতে পারে, উৎসবের নামে কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারে। এতে যেটা হয়, চটকদারির রাজনীতি হয়। ক্লাবগুলোকে ব্যবহার করব ভোটের সময়তে, ক্লাবের কমিটির ভোট হওয়ার সময়তে গিয়ে ক্লাবগুলোকে দখল করে নেব, এই তো অবস্থা। পশ্চিমবাংলার বুকে আপনি বলুন না, পশ্চিমবাংলার বুকে আপনি যেখানে খুশি চলে যান, এমনকি তৃণমূল কংগ্রেস করে এমন ছেলেও যারা সরকারি পরীক্ষা আজকে প্রস্তুতি নিচ্ছে, তারাও সন্দিহান যে তারা চাকরি পাবে কিনা। না ডিএ দিতে পারছে, না ছেলে মেয়েদেরকে কাজ দিতে পারছে, না চাকরি দিতে পারছে, না বিচার দিতে পারছে, মাঝখান থেকে একটা হইহট্টগোলের মাধ্যমে প্রশাসন চালানোর চেষ্টা করছে, এবং মাথায় বসে আছে বিজেপি দিল্লির নেতারা এবং দিল্লির কেন্দ্রের সরকার মাথায় হাত রেখে বলেছে, যা খুশি হয়ে যাক বেহনা, তুম উধার রহনা চাইয়ে তুমকো। বাম কংগ্রেস শূন্য থাকুক, ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি ওরা শূন্য থাকুক, তুমি ক্ষমতায় থাকো, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকো, বিজেপি বিরোধী থাক, আর এখানে আমি থাকবো, এই দিয়ে চালাচ্ছে। বিজেপি তো এখন বাম কংগ্রেসকে সাথে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। কে সাথে চাইছে? বিজেপি। আগামী ভোটে 30টা আসনও পাবে না। 1, 2, বিজেপি একটা রাজনৈতিক দল যে তার নিজস্ব মতাদর্শ নিয়ে চলে, আমরা সেই মতাদর্শের বিরোধিতা করি। কি সেই মতাদর্শ? সেই মতাদর্শ হিন্দু ধর্মের উপকার করা না, হিন্দু ছেলে মেয়েদের ভালো করা না, দেশ ভাগ করে দাও, হিন্দু মুসলিম আলাদা করে দাও। সে বর্ণাশ্রম প্রথা যা বিলুপ্তির পথে চলে এসেছিল, সেই বর্ণাশ্রম প্রথাকে ফিরিয়ে নিয়ে আসো আজকের দিনে। চলতে পারে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি চলছে, কি অত্যাচার, দলিত, আদিবাসী, এসসি, এসটি কি অত্যাচার, ওবিসি কি অত্যাচার এদের উপরে। হিন্দু মানুষ, এসসি কি ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেছে বলে মেরে তাকে মেরে দিল, পিটে পিটে আজকে মেরে দিল। চলতে পারে? আর আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়েছি। শুভেন্দু অধিকারী তৃণমূল বিজেপিতে গিয়ে বসে আছে না, সেই বিজেপির নেতারা এখন বলবেন এসো তোমরা আমাকে সাথ দাও, তৃণমূলকে হটাবো, গল্প দেওয়ার জায়গা পাও না। 2016 সাল থেকেই গল্প চলছে, 2014 সাল। আপনি ভালো করে লক্ষ্য করবেন 2014 সালে লোকসভা ভোটে যতগুলো জায়গায় আমরা 2টো সিটে জিতেছিলাম, বিজেপি 2টো সিটে জিতেছিল, কংগ্রেস সম্ভবত 3টে বা 4টে সিটে কংগ্রেস জিতেছিল। আপনি লক্ষ্য করে দেখবেন তৃণমূল যেখানে লোকসভা ভোটে 1 লাখ 1.5 লাখ মার্জিনে জিতেছে, সেই ভোট আসলে কেটেছিল বিজেপি। আপনি 2016 সালের বিধানসভা ভোট, তৃণমূল পাক্কাপাকি তৃণমূল চলে যাবে, তৃণমূলকে কেউ ফেরাতে পারবে না, তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা, পাকাপাকিভাবে চলে যাওয়ার কথা।
আপনি ভালো করে 2016 সালের ফলাফল দেখবেন, যেখানে যেখানে তৃণমূল 5,000, 6,000, 7,000, 8,000 ভোটে জিতেছে, 10,000-এর কম আমি বলছি, 5,000-এর কম আমি বলছি, সেই ভোট বিজেপি কেটে সেই সময় বাম কংগ্রেস জোটকে জিততে দেয়নি, সরকার করতে দেয়নি। এরা চায় না। বিজেপি যদি চাইতো যে তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে, পশ্চিমবাংলার বিধানসভা ভোটের 10 মাস আগে জীবনে কোনো দিন বাঙালি ইস্যুকে খুঁচিয়ে তুলতো না, জীবনে কোনো দিন নিজের গায়েতে অবাঙালি তকমা লাগাতো না। যে দল বা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চায় সে দল আজ যাই হোক কোনো দিন নিজের গায়ে অবাঙালি বা বাঙালি বিদ্বেষী তকমা লাগাতে চাইবে না। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চায় না, তার কারণ আরএসএসের যে এজেন্ডা, আরএসএসের যে পারপাস, তা তৃণমূলের মধ্যে দিয়ে ওয়েল সার্ভড। ওরা চাইছে বিজেপি, তৃণমূল, হিন্দু, মুসলিম এই ইস্যুকে বজায় রাখতে।